দিনটা ছিল 1994 সালের ৩রা জানুয়ারি। মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে নিঃসঙ্গ রাহুল দেববর্মন বুকে অনেক ব্যথা নিয়ে মারা গেলেন। শারীরিক কষ্ট ছাড়াও মনে বেদনা ছিল সাংঘাতিক। অর্থকষ্ট ছিল ভালোই। বাধ্য হয়ে একা একাই লন্ডনে গিয়ে হার্ট সার্জারি করিয়ে এসেছিলেন। একদিন আশা ভোসলে দেখতে এসেছেন দেখে আপ্লুত হয়ে বললেন, আমি জানতাম তুমি আসবে। উত্তরে শুনলেন, আশা আমেরিকায় শো করতে যাওয়ার পথে ভদ্রতার খাতিরে স্রেফ রাহুলের বাড়ি হয়ে গেলেন। তার সুর দেওয়া ছবি একের পর এক ফ্লপ করে যাচ্ছে। তখন তার নামের উপরে লেখা হয়ে গেছে অপয়ার তকমা। এক সময়ের কাছের বন্ধু কিংবা মো সাহেবরাও তার পাশে আর এখন কেউ নেই। তার কাজের ভক্ত বিধু বিনোদ চোপড়া তাকে ডাকলেন 1942-এ আ লাভ স্টোরির জন্য। তার হাত দুটো ধরে রাহুল বলেছিলেন, কাজটা আমি করছি তো। নিজের কানকে সেদিন বিশ্বাস করতে পারেননি বিধু বিনোদ চোপড়া। বিধু নিজেই বলেছেন, একদিন পেয়ারকে মোড় পে গানের রেকর্ডিং এর পর রেনু সালুজা বিনোদ প্রধানের সঙ্গে আমি রাস্তায় বেরিয়ে গানটা গুনগুন করে গাইছি। হঠাৎ দেখি পঞ্চমদা তার বিখ্যাত ফিয়াট গাড়ি করে বেরোচ্ছেন। আমাদের দেখে উনি নামলেন এবং গানটাও ধরলেন। রাস্তায় লোকজন জড়ো হয়ে গেল। বিব্রত পঞ্চমদা বললেন, না রে চল, লোকগুলো আবার ভাববে আমরা এখন এমন অবস্থা যে একেবারে রাস্তায় গাইতে বসেছি। তখন অনটন তীব্র, কুড়ে কুড়ে খাচ্ছে দেহ আর মনকে। বদলে যাওয়া নিষ্ঠুর সময়ের সঙ্গে নীরব লড়াই চলছে। গায়ক অভিজিৎ ভট্টাচার্যকে ব্রেক দিয়েছিলেন রাহুলই। স্ট্রাগল পিরিয়ডে কাজের আশায় রোজ রাহুলের কাছে যখন তিনি যেতেন, দুঃখের সঙ্গে একদিন পঞ্চমদা বলেই ফেলেছিলেন, অভিজিৎ তুমি কাজের জন্য আমার কাছে আসো। আমার নিজের হাতেই কাজ নেই। খাড়ের ফ্ল্যাটে যখন তিনি একাই থাকতেন, কাজের লোক এসে ঘর মুছে রান্না বান্না করে দিয়ে যেত সময় মতো। নিজে সারাদিন ডুবে থাকতেন সঙ্গীতে। একদিন তার এক কাছের মানুষ এসেছেন। মিউজিক রুমের দরজা ঠেলে ঢুকতেই শুনলেন তীব্র গালাগালি। অভ্যস্ত ভদ্রলোক কিন্তু বুঝে ফেললেন আরডি তখন আর্কিমিডিস দারুণ এক সুর আবিষ্কার করে ফেলেছেন। আরডি তার দিকে ফিরিয়ে দিলেন আবার স্বভাবসিদ্ধ আরেক গালাগালি। তারপর বললেন, বুঝবে ওরা, বুঝলি? ছবিটা শুধু একবার রিলিজ হতে দে, বুঝবে কাকে ওরা হেলাফেলা করেছে। সবার একদম 12টা বাজিয়ে ছাড়ব রে। কুমার শানু একবার আরডির সুরে রেকর্ড করে বেরোনোর পর পঞ্চমদার প্রচন্ড গালাগাল শুনে ভয় পেয়ে গিয়ে বলেছিলেন, নিশ্চয়ই কাজ অত্যন্ত খারাপ হয়েছে আমার। কিন্তু আরডির পরিচিত একজন তাকে আশ্বস্ত করে বললেন যে খুব ভালো কাজ হলে তবেই আরডি এরকম গালাগালি করে থাকেন। তখন 8-এর দশক। রূপলী পর্দা থেকে রাজেশ খান্না সরে গেছেন। বলিউড বলতে তখন অ্যাংরি ইয়ং ম্যান অমিতাভ বচ্চন আর ডিস্কো ডান্সার মিঠুন। অমিতাভও অস্ত যাচ্ছেন তখন। বলিউডের সবটা জুড়ে তখন মিঠুন। মিঠুনের স্পেশাল স্টাইলের প্রভাব পড়ল সঙ্গীতেও। সেজন্যই তখন বাপি লাহিড়ীর বাজার হয়ে উঠল চরম। কাজ কমে এলো আরডির। অজানা কারণে এরকম চোরা পথে তখন কাজ চলে যাচ্ছে অল্প খ্যাত মধ্যম মানের নতুনদের কাছে। কাজ দিয়েও মাঝপথে আবার আরডির কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে কাজ। পর্দায় তখন আধিপত্য দাপুটে নায়কের। তাকে ঘিরেই অন্যান্যরা। প্রেম, বিরহ, রাগ, প্রতিহিংসা সবকিছু তারই নিয়ন্ত্রণে।
প্রযোজকরা সৃজনশীল সুসৃষ্টির জন্য বাড়তি খরচকে ফালতু মনে করছেন, তাই দরকার ফুরিয়ে গেল আর.ডি. বর্মনের মেলোডির। রিদিম। যারা একসময় রাহুলের দূরে দূরে ঘুরতেন তারা হত্যে দিতেন বাপি লাহিড়ী নামক মৌচাকে। তাকে পাওয়া না গেলে তবেই যেতেন রাহুলের কাছে। দায় পড়ে নামমাত্র পারিশ্রমিকে প্রচন্ড পরিশ্রম করে ভালো মিউজিক করে দিতেন রাহুল। শোনা যায় বাপি লাহিড়ীর ওপর রাগটা বেশ প্রকট হয়ে গেছিল আর.ডির। এমনকি ঘনিষ্ঠ মহলে তাকে ব্যঙ্গ করে ডাকতেন উল্লাসনগর কি আর.ডি. বর্মন বলে। এর মূলে নাকি এক মজার ঘটনা ছিল। আশা ভোসলেকে দিয়ে একবার গান গাওয়াচ্ছেন বাপি লাহিড়ী। সুর শুনে বিস্মিত আশা ভোসলে বলেছিলেন, ये गाना तो मैंने कुछ 7-8 साल पहले रिकॉर्डिंग किया था आर.ডি. के लिए। শোনা যায় মুম্বাইয়ে কাছেই উল্লাসনগরে তখন পাইরেটেড বিদেশি গানের ভিডিও আর অডিও ক্যাসেট পাওয়া যেত। লোকে বলতো লুকিয়ে বিক্রি করা সেসব ক্যাসেটের অন্যতম ওজনদার ক্রেতা ছিলেন নাকি বাপি লাহিড়ী। এক কার্টুনিস্ট সেই সময় এক ব্যঙ্গচিত্র এঁকেই ফেলেছিলেন। মাথায় বোঝাই করা ক্যাসেট নিয়ে আর.ডি. চলেছেন, আর তার ঝুড়ি থেকে পড়ে যাওয়া ক্যাসেট দু হাতে কুড়িয়ে নিচ্ছেন বাপি লাহিড়ী। সালটা 1994, 3রা জানুয়ারি। 1942 লাভ স্টোরি ছবির ক্লাইম্যাক্স নিয়ে উত্তেজনায় সারা সন্ধি ছিল ভরপুর। প্রডিউসার ডিরেক্টরের সঙ্গে 2.5 ঘন্টা ধরে মিটিং। বহুদিন সাফল্য নেই, সুযোগ পেলে আবার একটা কিছু করা যাবে। আর.ডি. জানেন আবার সময় এসেছে। তিনি সুযোগের অপেক্ষায়। মিটিং শেষে বেরিয়ে তিনি গেলেন সান্তাক্রুজে শক্তি সামন্তের বাড়িতে ডিনারের নেমন্তন্নে। সব পুরনো বন্ধুই ছেড়ে যায়নি তখনও। বন্ধু শক্তিকে বললেন, ছুটিটা শুধু একবার মুক্তি পেতে দিন, দেখবেন আবার বাজার জমিয়ে দেব। শক্তিও ভরসা দিলেন তার প্রিয় বন্ধুকে। 12:30 নাগাদ বাড়ি ফিরলেন তিনি। দারোয়ানকে 50 টাকা বকশিস দিলেন গাড়িটা একটু পার্ক করে দেওয়ার জন্য, কারণ শরীরটা ঠিক লাগছিল না। ডাক্তার নিষেধ অগ্রাহ্য করে নিজেই দীর্ঘ পথ ড্রাইভ করে এসেছিলেন। রোজকার মতো নিয়ম করে ঘরের 40 ইঞ্চি টিভিটায় বিবিসি দেখতেও বসলেন, কিন্তু শরীরটা হঠাৎ অসম্ভব খারাপ লাগতে শুরু হলো। ভুক্তভোগী আর.ডি. বুঝলেন গতিক ভালো নয়, কাউকে ডাকা দরকার। রাত 2:30টার সময় ঘরের বেলটা বাজাতেই ছুটে এলো কাজের লোকেরা। তিনি শুয়ে আছেন, জিভ বেরিয়ে গিয়েছে। কাজের লোক সুদামকে আগে থেকে ট্রেনিং দেওয়া ছিল। তিনি চটপট মুখে সবিটের স্প্রে করে দিলেন। ড্রাইভার রমেশ অ্যাম্বুলেন্স ডাকলেন। সেক্রেটারি ভারত ছুটে গিয়ে একজন ডাক্তারও নিয়ে এলেন। তিনি সঙ্গে সঙ্গে কার্ডিয়াক মেসেজও করলেন। অ্যাম্বুলেন্স এসে গেল 3:40-এ, কিন্তু শেষ রক্ষা আর হলো না। শক্তি সামন্তকে ফোন করে কাজের লোকেরা জানালো, বাবু সাহেব গুজর গই, পঞ্চম চলে গেলেন। সারা ফেলে দিল তার করা 92 লাভ স্টোরির ম্যাজিক।